কে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে 11:30, যেহেতু এখনও 12টা বাজেনি, তাই সবাইকে বললাম গুড মর্নিং। আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালোই লাগবে। তো এই যে 11:30 বাজছে, দেখতেই পাচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আমি স্নান করে ঠাকুর দিয়েছি। আজকে না শরীরটাও ভালো লাগছে না, তার জন্য একটু কাজ করতে, আর শুক্রবার যেহেতু নিরামিষ খায়। তো এই যে সবজিগুলো বার করব ফ্রিজ থেকে। আজকে এই যে ঝিঙে আছে, ঝিঙেটাই বানাবো। আর পটল আলু, পটলগুলোও দেখুন পেকে যাচ্ছে। তো ঝিঙে আছে, আজকে সিম্পল রান্নাই করব, আজকে বেশি কিছু করব না। এই ঝিঙে আর পটলগুলো কেটে নেবো আমি, দাঁড়ান। এই যে ঝিঙে আলু পোস্ত করব, তো প্রথমে ঝিঙেগুলোকে কেটে নিই। আর আলু এখনও পর্যন্ত আলু সবজির ঝুড়িতে নেই, তো তার জন্যে ছেলে আসবে, তারপরে আলু নিয়ে আসবো। আর সকালে জানেন তো আমি আজকে মানে জলখাবার খাইনি, ইচ্ছাই করলো না, তো তার জন্যে একবারেই ভাত খাবো। সকালে চা খেয়ে গেছি। তো চলুন সবজিগুলো ফটাফট কেটে নিই, নাহলে রান্না করতেও দেরি হয়ে যাবে। আর এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে। বললাম যে 11:30, এর অপেক্ষায় আমার মেয়ে খেলতে বেরিয়ে গেছে আর ছেলে চলে এসেছে। এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। বলছি তোমার এদিকে আমার ছেলে চলে এসছে। ঢুকিয়ে দে, সাইকেলে ঢুকিয়ে দে। আয় ঘরে আয়, তবে তো ঝগড়া লাগাস না ওদের মধ্যে। আয় আয়, দুটো 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 চাউড়ি বাউড়ি চলে এসছে দাদা আসার সঙ্গে সঙ্গে। আরে ঢুকতে দে তোদেরকে। তুই একটা হিয়া। বাবা বাবা, কি খুশি কি খুশি কি খুশি। ওই দাদা এনেকে। বাবা, দাদাকে বল যেদিন প্রথম রোজগার করবে সেদিনকে দিও আবার। দে চ, কেমন দাদা এনেছে নিজের পকেট মানি থেকে দুজনের জন্যে। কি খুশি কি খুশি। কি এই যে ছেলে নিয়ে এসছে আলু ছিল না, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে চাল দেবো। ছেলেকে আলু আনতে দিয়েছিলাম, আলু নিয়ে এসছে। আর দোকানে মনে হয় অক্ষয় তৃতীয়া তো আছে, অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে, তাই প্রসাদ দিয়েছে। এই যে তারপরেই দেখুন সবজিগুলো কাটার পরে চালের বস্তাটা কেটে দিচ্ছি, কেননা ছেলে চালটা ভরে দেবে বলে। চাল এনেছি অনেক দিন, কিন্তু বস্তাটার কাটা হয়নি, আর ছেলেও সময় পাচ্ছিল না বলে আর বস্তাটা কাটিনি। চালের ড্রামে কিছুটা চাল ছিল, কিন্তু আজকে ভাত বসিয়ে চাল ধুতে গিয়ে দেখছি ড্রামে চাল একদমই নেই। তো তাই বললাম যে ছেলেটাকে বললাম যে তুই চালটা ভরে দিয়েছি। এই যে এদিকে জিতকে একটা, আমার ছেলেকে একটা দিয়েছি, এই যে চাল ভরতে। নতুন বস্তা চাল এনেছে, তাই বললাম একটু ভরে দে। আর একটু বালতিটা কাছে নে। হ্যাঁ দিয়ে চাল দেবো। হ্যাঁ চেঁচাবি না। যে পটল আলু সয়াবিনের তরকারি বানাবো, তো নিরামিষ যেহেতু, ওই জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে
প্রথমে পটলগুলোকে দিয়ে দেবো, পটল আর আলু একসঙ্গেই আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। এটা একটু ভাজা হবে। জানেন তো শরীরটা আজকে একদমই ভালো লাগছে না। একা হলে হয়তো কিছুই খেতাম না, কিন্তু যেহেতু ছেলে মেয়েটা আছে তো রান্না তো করতে হবে, নাহলে ওরাই বা কী খাবে। তো তার জন্যই ওদের জন্যই তাড়াতাড়ি রান্নাগুলো করতে হচ্ছে। আর শরীর খারাপ, তাও কিন্তু মানে বরের মন পাওয়া যায় না। এত কষ্ট করছি, দুটো ছেলে নিয়ে একা থাকি, সমস্ত কাজকর্ম, বাজার হাট, বাইরে ঘরে সবই একা হাতেই করতে হয়। একা থাকলে তো তা করতেই হবে, কিছু করার নেই, এমনকি ছেলে আনা নেওয়া সবই। কিন্তু এত কিছু করি, তারপরেও কোনো দিন মানে বর কোনো দিন বললো না যে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, সত্যি তো তুমি এত কষ্ট করছো। মানে কি বলবো বলুন তো, মানে মাঝে মাঝে না নিজেকে কান্না আসে যে যে আমি এত কষ্ট করছি, আমার কি কেউ বলার নেই, যে কেউ কি দেখার নেই? একমাত্র আমার বাবাই দেখে যে আমি এত কষ্ট করছি। ওই জন্যই মনে হয় মানে বাবার প্রতি মেয়েদের এত টান। আমার বাবা কিন্তু বোঝে, জানেন তো, যে এত কষ্ট করছি, কিন্তু কোনো দিন আমি মানে বিয়ের পর থেকে কোনো দিন বুঝলাম না যে না কষ্ট হচ্ছে বা শরীর খারাপ, এই কাজটা সেটা কেউ বোঝে। সংসারটা যেন আমার কাছে একটা যুদ্ধের মতন। সেই 18 বছর বয়সে বাবা বিয়ে দিয়ে দিয়েছিল, তখন থেকে আমার মানে সংসারটা চলছে একদম যুদ্ধের মতন। একের পর এক লড়াই করেই চললাম, লড়াই করে সত্যিই আমি ক্লান্ত হয়ে গেছি। মানে এখন কি বলুন তো, বাবা মায়ের মুখ চেয়ে আমি সম্পূর্ণ মায়েরও নয়, বাবার মুখ চেয়ে আমি সংসার করছি, না হলে মানে আর ছেলে মেয়ে দুটোর জন্যে সবসময় মনে হয় যেন ছেলে মেয়ে দুটোকে, আমার কিছু হলে ছেলে মেয়ে দুটোকে কে দেখবে। এত মানে কষ্ট আর না ভালো লাগে না। সংসার যদি ভালো হয় না, তাহলে সত্যিই সংসার করতেও ভালো লাগে। আর সংসারটা যদি যুদ্ধের মতন হয় না, সে সংসার করতে একটুও ভালো লাগে না। সেই বললাম যে এত ঝড় ঝাপটা অশান্তির মাঝখানেও মানে সেই বটগাছের মতন থেকেছি আর মনকে বুঝিয়েছি না আমার কিছু হলে বাবা ভেঙে পড়বে, বাবার কী হবে। ওকে তারপরে তো ধরুন ছেলে মেয়ে আছে, মানে কেউ বোঝার নেই, কেউ বলার নেই যে না তোমার কষ্ট হচ্ছে। এগুলো নাকি আমাদের দায়িত্বের পড়ে, এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু আমাদের যে ভালো মন্দ লাগার ব্যাপারটা আছে সেটা কিন্তু কেউ মানে বুঝতেও চায়। মাঝে মাঝে জানেন তো নিজেকে মানে মনে হয় যে আমি কি বলে না 7 জন্ম পুণ্য করলে ভালো স্বামী পাওয়া যায়, আর 7 জন্ম, আমার তখন মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো 7 জন্ম পাপ করেছিলাম, তাই জন্যে আমার এরকম কপালে বর জুটেছিল। এদিকে আমার রান্না হয়ে গেছে, ওই যে বললাম শুক্রবার নিরামিষ, তাই পটল আলু সয়াবিনের তরকারি, ঝিঙে আলু পোস্ত, আর এই দিয়েই আজকে রান্না। আজকে আর বেশি কিছু করিনি, শরীরটা ভালো ছিল না বলে, তাই ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। শুক্রবার দেখুন নতুন নতুন ঘুঙুর পড়েছে বলে কি আনন্দ, শুধু করে এসে ঘুঙুর নিয়ে শুধু খেলা করছে। তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, সন্ধেবেলা রাত হয়ে গেছে। আমি বিকেলে ছিলাম না বাড়িতে, যেহেতু শুক্রবার মেয়ের নাচ থাকে, ছেলের টিউশনি থাকে, তো ছেলে মেয়ে একসঙ্গেই পড়াতে নিয়ে চলে যায়, একবারে রাতে দুজনকে নিয়ে আসি। তারপরেই ধরুন রান্না বান্না করা, তো তার জন্য ব্লগটা আর করা হয়নি কন্টিনিউ। ব্লগটা আবার রাতে রান্না থেকেই শুরু করেছি। তো এই যে আমি রাতে পরোটা ভাজছি, ছেলেটা বললো যে শুক্রবার নিরামিষ, তো আমাকে পরোটা ভেজে দাও। বললাম বেশ, তাহলে পরোটা ভেজে, আর আমি না পরোটা সাদা তেলেই ভাজি, ঘিতে ভাজি না, একই তো সব মোটা হয়ে গেছি, তারপরে যদি আবার ঘি খাই তাহলে আরও তো মোটা হয়ে যাবে। আর এই পাঁপড় আলুর তরকারি, আমার ছেলে মেয়ে না খুব ভালোবাসে পাঁপড় আলুর তরকারিটা খেতে। তো একে একে পরোটাগুলো ভেজে নেওয়ার পরে ছেলে মেয়েদের খেতে দেবো। তো চলুন আর বেশি ব্লগটা বড় করব না, অনেকটাই রাত হয়ে গেছে, ছেলে মেয়েদেরও খেতে দিই, নিজেও খাই। আর এখানেই আর অনেকটাই আপনাদের সঙ্গে বকবক করলাম, আর মনের দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা ভালো লাগলে এখানে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।